মানে যে বছর বঙ্গভঙ্গ আবার পুনঃএকত্রিত করে ইংরেজ সরকার। আর আমাদের অধ্যাপক আব্দুর রাজ্জাক, যিনি পরবর্তীকালে জাতীয় অধ্যাপক হয়েছিলেন, তার জন্ম যদিও বা কাগজে কলমে আছে 1914, কিন্তু আব্দুর রাজ্জাক নিজেই বলতেন তার জন্ম 1912 সালে। আমাদের দেশে এটা অপরিচিত কাজ নয়, 2 বছর আমরা বয়স কমাই। তো হবিবুল্লাহ সাহেব এবং রাজ্জাক সাহেব প্রায় সমবয়সী, এটা বললে কোনো অসুবিধা হয় না। হবিবুল্লাহ সাহেবের পড়াশোনা বিচিত্র। তিনি জন্মেছিলেন বর্ধমান জেলায় এবং তিনি মাদ্রাসা থেকে পাশ করেছিলেন। পারিবারিক সূত্রে তার বাবা স্কুল সময়ের ইন্সপেক্টর ছিলেন, দাদাও এরকম বড় মৌলানা ছিলেন। আরবি এবং ফার্সি তাদের পারিবারিক ঐতিহ্য ছিল এবং উর্দু তিনি সমানে জানতেন, ফলে এই 3 ভাষায় তার স্বাভাবিক দক্ষতা ছিল। কিন্তু জাতিগতভাবে তিনি বাঙালি, বাংলাও জানতেন। লেখাপড়ার ভাষা হিসেবে প্রথম দিকে আরবি, ফার্সি এবং উর্দু নিলেও বাংলাও তিনি জানতেন। 1926 সনের দিকে তিনি মাদ্রাসা থেকে পাশ করেন। 1928 সনে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে, যেটাকে আমরা এখানে HSC বলি, তৎকালে হয়তো ইন্টারমিডিয়েট বলতে, ওটা পাশ করেন। তারপরে তিনি সবকিছুতেই যথারীতি প্রথম শ্রেণী পান, যেটা না বললেও চলে। তারপরে তিনি হুগলি এবং কলকাতা ইত্যাদি হয়ে ইতিহাসে অনার্স এবং MA পাশ করেন 1933 নাগাদ। তাও প্রথম শ্রেণীতে পাশ করেন। এখন তিনি বিলেতে যান PhD করার জন্য এবং বিলেতে 1936 সন নাগাদ তিনি তার PhD শেষ করেন। সেটাই পরবর্তীকালে 1945 সনে প্রথম বই আকারে এই বইটা বের হয়, যেটার ইংরেজি নাম হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া। এটি নিয়ে আমি অল্প আলোচনা করবো, সময় যেহেতু আমাদের বেশি নয়। আমি সব বিষয়ে আলোচনা করার চেয়ে একটা বিষয় নিয়ে একটু গভীর আলোচনা করলে আপনারাও প্রশ্ন করতে পারবেন। এই বইয়ের প্রথম সংস্করণ বের হয় লাহোর থেকে 1945 সনে। তারপরে দ্বিতীয়টি সংস্করণ হয় তার জীবনকালে 1961 সনে এলাহাবাদ থেকে, ভারতের। এরপর আর সংস্করণ হয়েছে কিনা আমি জানি না। আমি একটা ফটোকপি সংগ্রহ করেছি, এটা হচ্ছে সেটার একটা আমাদের বানানো কপি, ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া। এটার বিষয়বস্তু হচ্ছে, সংক্ষেপে বলছি, যে দিল্লি সুলতানাত যেটা বলি ইংরেজিতে, অথবা সালতানাত বলে, সেটার প্রতিষ্ঠাকাল মোটামুটি খ্রিস্টীয় শতাব্দী হিসেবে বলছি 1206 থেকে 1290, যেটাকে সাধারণত স্লেভ ডাইনেস্টি বলে ইংরেজরা। সেই ডাইনেস্টির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরির সেনাপতি হিসেবে কুতুবউদ্দিন আইব্যাক এবং তারই আরেকজন সেনাপতি হিসেবে বখতিয়ার খিলজি বাংলাদেশ মধ্যে এসেছিলেন। তারা দিল্লি ছিল একটা জেলা শহরের মতো, ছোট শহর, মফস্বল শহর, দিল্লি রাজধানী ছিল বলে সেইখানকে তারা রাজধানীতে রূপান্তরিত করেন। সেই জন্য এটাকে দিল্লি সুলতানাত বলা হয়। কিন্তু এরকম আরো নানা সুলতানাত হয়েছিল তখন। কেউ কেউ কোনো কোনো ইতিহাসবিদ বলেন নর্থ ইন্ডিয়ান সুলতানাত, বা আমাদের ভাষায় বলে হিন্দুস্তানি সুলতানাত। হিন্দুস্তান বলে একটা দেশ ছিল, এটা বর্তমান ভারত নয়। বর্তমানে যেটাকে পাঞ্জাব বলা হয়, পশ্চিম এবং পূর্ব পাঞ্জাব এবং গঙ্গা যমুনার দোয়াব, এই অঞ্চলটাকে হিন্দুস্তান বলা হতো। ঐতিহাসিকভাবে এই হিন্দুস্তানটা হারিয়ে গেছে এখন আমাদের স্মৃতি থেকে। বাংলা যেমন বাংলাদেশ, ওটা ছিল হিন্দুস্তান। তো সেই হিন্দুস্তানের সাম্রাজ্য তারা তৈরি করেন, এটাকে দিল্লি সুলতানাত বলা হয়েছে। সেই সুলতানাতের প্রথম পর্ব প্রায় 100 বছর, ধরুন আপনার যে আগে থেকে ধরি, যখন শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি, যখন মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি নাম ধারণ করেন, তিনি 1192 সনে একটা যুদ্ধে জয়ী হন। তো তার থেকে যদি আপনি 1290 পর্যন্ত ধরেন, যখন খলজি বংশ আবার ক্ষমতা গ্রহণ করবে, এই মাঝখানে 6-7 জন সুলতান ছিলেন। এইটাকেই সাধারণত দিল্লি সুলতানাতের প্রতিষ্ঠাকাল বলা হয়। 1935 সনে মনে রাখতে হবে, এই গবেষণা তিনি লিখেছেন, 36 ডিগ্রি পেয়েছেন। আজ থেকে তো প্রায় 90 বছর আগে। এর মধ্যে আরো গবেষণা হয়েছে, সেটি আমাদের জানলে উপকার হবে। আমরা হবিবুল্লাহ সাহেবের কাছে কি শিখেছি এবং এখন আর নতুন নতুন কি প্রশ্ন তাকে করতে পারি। শহীদুর রহমান আহমদ সভা প্রসঙ্গে যে একটা উদাহরণ দিয়েছেন আপনাকে, সেই ধরনের আমি বলবো, আমাদের কাজ হচ্ছে হবিবুল্লাহর লেখাকে পড়া এবং তা থেকে শেখা। শেখার পরে সেখানে কি কি যাকে বলা হয় ব্লাইন্ড স্পট আছে, সেগুলো নির্ণয় করা। তো সেটা অনেকের কাছে মনে হতে পারে কোনো মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন মানে হচ্ছে তার লেখার স্তুতি করা, তা নয়। কিন্তু উনি কতগুলি প্রশ্ন তুলেছেন সেই বইতে। একটা প্রশ্ন হচ্ছে, এই বংশকে দাস বংশ বলা হয় কেন, ইংরেজিতে স্লেভ ডাইনেস্টি বলা হয় কেন? উনি কিন্তু এই শব্দটা ব্যবহার করেননি। উনি বলছেন, আমি ইচ্ছে করে লিখছি, আরবি শব্দটা ব্যবহার করলাম, মামলুক বংশ। আপনারা এটাও জানেন, মামলুক শুধু ভারতের শব্দ নয়। নেপোলিয়ন যখন মিশর জয় করেন 18 শতাব্দীর শেষে, ফরাসি বিপ্লবের শেষে,
তখন মিশরে যে বংশ রাজত্ব করছিলেন তারা আগে অটোমান সাম্রাজ্যের অধীনে ছিলেন, পরে তারা খানিকটা স্বাধীন হয়ে গেছিলেন, তাদেরকে মামলুক বংশ বলা হতো। আপনারা দেখবেন তাদের নামের মধ্যে ভারতীয়দের মামলুক বলা হতো। মামলুক হচ্ছে মালিকের বিপরীত শব্দ, মানে এই অর্থে যে আপনি আরেকজনের দাস। এটা ফার্সিতে বলা হয়েছিল বান্দেগান। বান্দা, আমরা তো বাংলায় বাংলা শব্দ বুঝি, যে বান্দাগণকে বান্দেগান বলতো। এই বংশকে হবিবুল্লাহ সাহেব কোথাও স্লেভ ডাইনেস্টি না লিখে লিখছেন মামলুকস। এগুলির কারণ আছে, আমি সেই আলোচনায় একসময় আসবো। এটা হচ্ছে তার পিএইচডি থিসিস। অধ্যাপক মমতাজুর রহমান তরফদার তার ছাত্রদের একজন, যিনি আরেকটা ভালো বই লিখেছেন 1960-61-তে শেষ হয়েছে এই কাজ। এটার নাম হচ্ছে হোসেন শাহী ডাইনেস্টি ইন বেঙ্গল, হোসেন শাহী বেঙ্গল। এইটা একটা গুরুত্বপূর্ণ বই। হবিবুল্লাহ সাহেবের ভালো ছাত্রদের মধ্যে ওনার নাম করতে হয়, কিন্তু তিনি অভিযোগ করেছেন হবিবুল্লাহ আর গবেষণা করলেন না। আপনাদের মনে করবে একসময় প্রফেসর আনিসুজ্জামান প্রায় সময় বলতেন, তাকে আব্দুর রাজ্জাক বলতেন, আপনি তো আর পড়াশোনা করলেন না। আনিসুজ্জামান সাহেব একটা থিসিস লিখেছিলেন 60-এর দশকের গোড়াতে, 1964 সনে বেরিয়েছিল মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। তারপরে তো প্রায়ই রাজ্জাক সাহেব তাকে বলতেন, যিনি তার অনেকটা বলা যেতে পারেন অপ্রকাশিত গবেষণা নির্দেশক ছিলেন। প্রকাশিত নির্দেশক যারাই হোক না কেন, মোহাম্মদ আব্দুল হাই অথবা মুনির চৌধুরী, কিন্তু তার আসল নির্দেশক ছিলেন আব্দুর রাজ্জাক সাহেব। তা আব্দুর রাজ্জাক বললেন, আপনি তো আর পড়াশোনা করলেন না। সেই কথাটা হবিবুল্লাহ সাহেব সম্পর্কে মমতাজুর রহমান তরফদার বলতেন, তিনি তো আর লেখাপড়া করলেন না। তো লেখাপড়া না করে তিনি কি করলেন? তিনি ঢাকা এশিয়াটিক সোসাইটি করলেন। তিনি পাকিস্তানি হিস্টোরিক্যাল সোসাইটি না করে তিনি একটা ইতিহাস পরিষদ করলেন। এই যে বানান নিয়ে কথা বলেন, বানান নিয়ে কথা বলার একটা কারণ আছে, বানানেরও একটা সমাজতত্ত্ব আছে। এখান যে বক্তিমা বানান ভুল হয়েছে, আপনি মনে করতে পারেন যে এটা ভুল না, এই ভুলটাই হচ্ছে শুদ্ধ। মানে আমার মনের ভিতরে কি আছে সেটা আমি ইচ্ছা করে এটা করি নাই, অনিচ্ছা সত্যি এটা প্রকাশিত হয়েছে। যেমন ইতিহাস পরিষদ কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদকে নকল করে নামকে পরিষদ, মূর্ধন্য পরে খণ্ডত দিয়ে লেখে, আর সাধারণত এখন বইয়ের ভিতরে লেখার সময় দ দিয়ে লেখে পরিষদ। আপনারা মনে করছেন তো সামান্য পার্থক্য, আমি সামান্য পার্থক্যের মধ্যেই গুরুতর পার্থক্যগুলো পাওয়া যায়, সেই কথা পরে আসবো। হবিবুল্লাহ সাহেব একটা ইতিহাস পত্রিকা বের করলেন 1966 সনের দিকে, তখন 60-এর দশকে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের জোয়ার উঠেছে। হবিবুল্লাহ এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তানের অন্যতম প্রতিষ্ঠাতা 10 জনের একজন, এবং সেখানে সমস্ত জ্ঞান গবেষণা বিষয় ইংরেজিতে প্রকাশিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি ইতিহাস পরিষদের পক্ষ থেকে যে পত্রিকা বের করলেন সেটা বাংলাতেই হবে। তাতে তিনি একটা প্রবন্ধ লিখলেন নিজের, ইতিহাস কি ও কেন, প্রথম সংখ্যাতে। সেটা পড়লে আপনারা তার চিন্তাধারা কিরকম সেটা বুঝতে পারবেন। এর মাঝখানে তিনি আরেকটা কাজ করেছেন, সেটাও আপনারা তো খেয়াল করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যত ফার্সি এবং আরবি পাণ্ডুলিপি পাওয়া যায়, এটা তিনি 2 খণ্ডে একটা বই লিখলেন, অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান ম্যানাস্ক্রিপ্টস ইন ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি। এটা অন্য গবেষকদের প্রচন্ড কাজে লাগবে। কত যে ম্যানাস্ক্রিপ্ট আছে সেটা ক্যাটালগ করার চারটেখানি কাজ নয়। এই বিষয়ে তার পূর্বে এক উদাহরণ ছিল, সেটা আব্দুল করিম সাহিত্য বিশারদ এবং আহমদ শরীফ, তারা একটা বই লিখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্ষিত পুঁথির যে পাণ্ডুলিপি, সেগুলি তারা একটা বাংলা ক্যাটালগ করেছিলেন, সেটা 50-এর দশকের শেষে। এইটা আবার ইংরেজি অনুবাদ করেছিলেন সৈয়দ সাজ্জাদ হোসেন, A descriptive catalog of Bengali manuscripts in Dhaka University Library, এই নাম ইংরেজিতে আছে এটা। তো এই ধরনের কাজ হবিবুল্লাহ অনেক কাজ করেছেন, যেটা বলে পরার্থপরতা। তবে ঢাকা মিউজিয়ামে তিনি, এটা দেখেন না ঢাকা বাংলাদেশ জাতীয় জাদুঘর হয়েছে, এটাকে ঢাকা মিউজিয়াম ছিল পাকিস্তান আমল পর্যন্ত, সেইটাতে তিনি অবৈতনিক কিউরেটরের কাজ করতেন। আর লেখাপড়ার দিক থেকে মজার ব্যাপার, বিলেতে যখন পিএইচডি করতে গেলেন 1936-এ পিএইচডি শেষ হওয়ার পরে তিনি লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা করলেন 1938 নাগাদ। মানে লাইব্রেরির প্রতি তার একটা মোহ ছিল দেখা যাচ্ছে। দেখবেন অধ্যাপক আব্দুর রাজ্জাকেরও সেটা ছিল। আব্দুর রাজ্জাকও পিএইচডি করতে না পারলেও কিন্তু লাইব্রেরির ডিপ্লোমাটা করেছিলেন ঠিকই, কারণ তাদের এক ধরনের প্যাশন যাকে বলে সেটা ছিল। যা হোক, হবিবুল্লাহ সাহেব ঢাকায় কলকাতায় ফিরলেন, যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেখানে তিনি চাকরির চেষ্টা করে কিন্তু চাকরি পাননি। মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর MA, প্রথম শ্রেণীর অনার্স, তারপরে ইন্টারমিডিয়েট তিনি পাশ করেছেন এই যে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ, যেটা পরে ঢাকা কলেজ হয়েছে। তো এই এত যোগ্যতা থাকা সত্ত্বেও তার চাকরি, তিনি গ্রন্থাগারিক হিসেবে চাকরি নিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় বা কোনো কলেজে, আমার তো মনে নেই। তারপরে 1939 সনে
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন। এটা হচ্ছে তার প্রথম কৃতিত্ব। তারপরের বছর সেখানে ইসলামের ইতিহাস বিভাগ বলে একটা বিভাগ তৈরি হলো, যেটা এখনো আছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। সেইখানে তাকে নিয়ে নেওয়া হলো লেকচারার হিসেবে। 1950 পর্যন্ত তিনি লেকচারারই ছিলেন, যদিও 45 সনে তার বই বেরিয়েছে, তিনি জগৎজোড়া খ্যাতি পেয়েছেন ভালো পণ্ডিত হিসেবে। তার কাজের অনেক ঐতিহাসিক মূল্যায়ন হয়েছে। যারা তার রেকমেন্ডেশন লিখেছেন তার মধ্যে পরবর্তীকালে রমেশচন্দ্র মজুমদার আছেন এবং আলিগড়ের মোহাম্মদ হাবিব, ইরফান হাবিবের বাবা, এরা সবাই তাকে রেকমেন্ড করেছে। আরো বড় বড় অধ্যাপক আছে, হেমচন্দ্র রায় চৌধুরী, এরা তার শিক্ষক ছিলেন। আর বিলেতি ঐতিহাসিকদের কথা আমি বলছি না। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেকচারার পর থেকে তার 10 বছরও কোনো উন্নতি হয়নি। তারপরে তিনি ঢাকায় আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ভালো শিক্ষক খুঁজছিলেন, তারা বিজ্ঞাপন দিয়েছিলেন। হবিবুল্লাহ সাহেব যখন যোগাযোগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, তিনি বললেন যে আমি তো আসতে পারবো না এখন, এখানে আমি খুব ব্যস্ত। কিন্তু তারপরেও তিনি মার্চ মাসে চলে এলেন। এর কারণ কি? অনেকগুলি কারণের মধ্যে আমাদের মোহাম্মদ সাইফুল ইসলাম লিখেছেন যে একমাত্র ওখানে তার প্রমোশন হচ্ছিল না, সেই জন্য। এবং তারা মোহাম্মদ সাইফুল ইসলাম এবং রতনলাল চক্রবর্তী দুইজনই বলছেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। বলে না না, তিনি সাম্প্রদায়িক কারণে আসেন নাই, তিনি তো পাকিস্তান পছন্দ করতেন না। এইটা বলার জন্য মোহাম্মদ সাইফুল ইসলাম 10 পৃষ্ঠা বের করেছেন যে হবিবুল্লাহ সাহেব পাকিস্তান পছন্দ করতেন না। কিন্তু হবিবুল্লাহ শেখ পর্যন্ত পাকিস্তানে এসছেন পায়ে হেঁটে। এর মানেটা কি? এর মানে উনি বলেন যে চাকরিতে যেহেতু তাকে প্রমোশন দেওয়া হয় নাই, তাই তিনি এসছেন। তারপরে 50 সনে কলকাতায় এবং ঢাকাতেও সবসময় তখন সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল। লিয়াকত নেহেরু চুক্তি হলো যেন উভয় দেশের সাম্প্রদায়িক দাঙ্গাকে দমানো যায়। কিন্তু তারপরেও কলকাতায় এমন সব দাঙ্গা লাগলো, তিনি শুধু চলে এলেন না, বদরুদ্দীন উমরের বাবা আবুল হাশিম মধ্যে চলে এলেন। এই সমস্ত কাহিনী দরকার কি জন্য? হাবিবুল্লাহ নিজের জীবনে একটা ইতিহাস, কিন্তু তিনি আত্মজীবনী লিখেছেন কেন জানি না, লিখলেও আমাদের উপকার হতো। তা না করে তিনি করেছেন কি, 60-এর দশকের শুরুতে এই যে ম্যানাস্ক্রিপ্ট ইত্যাদি করা, এশিয়াটিক সোসাইটি করা, তাদের তিনি প্রচুর সময় ব্যয় করেছেন। অধ্যাপক মমতাজুর রহমান তালুকদারের ভাষায় সময় নষ্ট করেছেন। তিনি না করলে অন্যরা কাজ করতে পারতো, জানি না এটা কোনটা সত্য। তারপর তিনি অনুবাদ কর্মে মন দিলেন। অনুবাদ সম্পাদনা তিনি বহু আরবি ফার্সি পুঁথিরও সম্পাদনা করেছেন, যেগুলি সম্পর্কে বলার দক্ষতা আমার নাই, ক্ষমতাও নাই। তিনি গোলে বকাউলের উপর লিখেছেন। সাহিত্য সম্পর্কে তার অনেক জ্ঞান ছিল। বাংলায় তিনি প্রচুর প্রবন্ধ লিখেছেন। এই যে বইটা 1974 সনে বাংলা একাডেমি থেকে বের হলো, সমাজ সংস্কৃতি ইতিহাস, এই বইটার পুনর্মুদ্রণের একটা কপি আমি সঙ্গে এনেছি, এই মোহাম্মদ সাইফুল ইসলামের সম্পাদিত কপিটা। এটা হচ্ছে সেইটাই, সমাজ সংস্কৃতি ও ইতিহাস। তো এইটাতে উনি অনেকগুলো প্রবন্ধ নিয়েছেন। দেখা যাচ্ছে বেশিরভাগই 1940-এর দশকে লেখা। তার ইতিহাসটা শুরু হয়েছে 30-এর দশকে। 40-এর দশকে একটি পত্রিকা আপনাদের অনেকেরই পরিচিত, সেটা হচ্ছে চতুরঙ্গ। সম্পাদক ছিলেন বিখ্যাত দার্শনিক হুমায়ুন কবির। সেই পত্রিকায় তিনি বহু প্রবন্ধ লিখেছেন, সেগুলো এখানে সংকলিত আছে। তো যে প্রবন্ধটার সাথে আপনাদের সাথে আমি একটু আলোচনা করতে চাই, সেটার নাম হলো যে ইতিহাসের কি ও কেন। ছোট প্রবন্ধ, তাদের দেখবেন যে উনি অনেক বিষয় জানতেন, কিন্তু ইতিহাস সংক্রান্ত দৃষ্টিভঙ্গি হচ্ছে তার এরকম। এই কথাটা দিয়ে অনেকেই তার পরিচয় দিতে চায়, কাজে আমি সেটা থেকে আপনাদেরকে অব্যাহতি না দিয়ে নিচেই বলি। উনি বলছে এরকম, হিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ ম্যান ইন অ্যাকশন। হ্যারল্ড হুইলারের এই উক্তিতে ইতিহাসের আধুনিক সংজ্ঞা বিধৃত। স্বর্গ বিতাড়িত মানুষ কি করেছে, কেন করেছে, ইতিহাস কেবল এই জিজ্ঞাসারই উত্তর খোঁজে। নিষিদ্ধ ফল তার খাওয়া উচিত ছিল কি না, সে প্রশ্ন ঐতিহাসিকের কাছে অবান্তর। স্বর্গ বিতাড়িত মানুষ, আমি আবার বলছি, যে কি করেছে কেন করেছে সেটা ইতিহাসবিদ জিজ্ঞাসা করবে না। সে কি করেছে এটা জিজ্ঞাসা করবে, সে কেন করে, অর্থাৎ তার এটা খাওয়া উচিত ছিল কি ছিল না, সে করবে না। এই দৃষ্টিভঙ্গিটা কি নাম দেবেন আপনারা? হিস্ট্রি ইজ দ্য অ্যাকশন অফ ম্যান। এই যে ইংরেজি থেকে উদ্ধৃতি দিলাম, আমরা ইংরেজি থেকে উদ্ধৃতি দিলে একটু মজা পাই, মানে নিজের জ্ঞান বেশি মনে হয়। আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, ইতিহাসে যেটাকে বাংলায় বলে প্রত্যক্ষবাদ বা ইংরেজিতে বলে পজিটিভিজম, এটা হচ্ছে উদাহরণ। এটা হাবিবুল্লাহর একার নয়, তার যুগের সব ইতিহাস লেখকের সীমাবদ্ধতা এটাই। তার শিক্ষক যারা ছিলেন, যেমন তাদের চেয়ে তিনি কোথায় আলাদা আমি বলবো, যেমন যদুনাথ সরকার,
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হিস্ট্রি অফ বেঙ্গল মুসলিম এই যে সম্পাদক ছিলেন দ্বিতীয় খণ্ডের। তাদের বক্তব্য ছিল ভারতের মুসলিম শাসনের যা কিছু ভালো সবই হয়েছে মুঘল আমলে। হবিবুল্লাহ সেখান থেকে একটু ভিন্নভাবে বলেছিলেন, সে এটার ভিত্তি আসলে হয়েছে সুলতানি আমলে। এটা হচ্ছে তার থিসিসের অভিনবত্ব, কারণ থিসিসের নতুন একটা কথা তো বলতে হয়। সেদিক থেকে তিনি ভুল নন, কিন্তু তার শিক্ষকদের সাথে তিনি যেখানে একমত, একই রকম দেখছেন, সেটা হচ্ছে পজিটিভিজম। অর্থাৎ দুই চোখে যা দেখা যায় অথবা হাতে যা স্পর্শ করা যায়, কানে যা শোনা যায়, এটি হচ্ছে ইতিহাস। কিন্তু ইতিহাসে যে দুটো ছাঁকনির ভিতর দিয়ে আমরা ইতিহাস পাই, একটা হলো যে যুগে ইতিহাস লেখা হয়েছে, আমরা সকলেই বলি সকল ইতিহাস মানে সমসাময়িক ইতিহাস। যারা প্রত্যক্ষদর্শী, এটা হেরোডোটাসের আমল থেকেই যদি আপনি ইতিহাসের সংজ্ঞা দেন, নিজের চোখে যে দেখে নাই মানে সেই ইতিহাসের কথা বললে সেটা কম নির্ভরযোগ্য হবে। নিজের চোখে দেখেছেন মানে নিজে অংশগ্রহণ করেছেন অথবা শুনেছেন। আমরা যে সমস্ত বই দেখি, মিনহাজের বই, ধরেন ইখতিয়ারউদ্দিন বখতিয়ার বঙ্গদের বিজয়ের ইতিহাস, ঘটনার 50 বছর পরে তিনি লিখেছেন। একইভাবে হেরোডোটাসের আমলে বলে, হেরোডোটাস বলেছেন ইতিহাসের ভিতরে আছে, ইতিহাস হচ্ছে মিথ্যা কথার সমাহার। মানেটা কি? ভারতীয় ইতিহাসের ক্ষেত্রেও সমসাময়িক ইতিহাসগুলো সব ফার্সি ভাষায় লেখা। হবিবুল্লাহ সাহেবের যোগ্যতা ছিল যে ফার্সি তিনি পড়লেন, কিন্তু যোগ্যতা পড়লে কিন্তু অর্থ করা যায় না। কারণ কোনো জিনিসের একটা হয় আক্ষরিক করতে হয়, আবার একটা ভাবার্থ হয়। আপনি কোন অর্থ গ্রহণ করবেন, তাদের দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে যুগে বসে আপনি লিখছেন 1930-এর দশকে, তখন হিন্দু মুসলিম কনফ্লিক্টের যুগ। আপনি হয়তো হিন্দু মুসলিম আয়নার ভিতর দিয়ে দেখছেন। উনি বারবারই বলছেন মুসলিম ফাউন্ডেশন বা মুসলিম যুগ, তাদের বিরুদ্ধে হচ্ছে যারা রাজপুতদের বলছেন তারা হিন্দু অপোজিশন, হিন্দু অ্যাগ্রেশন, এসব কথা কিন্তু উনিও লিখছেন। যদিও তিনি নিজে তথাকথিত অসাম্প্রদায়িক লোক, কিন্তু তাকে সাম্প্রদায়িক ভাষায় ব্যবহার করতে হচ্ছে। দু জায়গাতে এখানে সমস্যা। একটা হচ্ছে যারা প্রথম বইগুলো লিখেছেন, যেমন সেই যুগের ইতিহাসবিদ যারা ছিলেন জিয়াউদ্দিন বারানি, মানে তারিখে ফিরোজ শাহী, আমরা ধরেন উনি বলছেন, শুধু ইনি নন, ইরফান হাবিবের বাবা মোহাম্মদ হাবিব, ইরফান হাবিব, তারাও মনে করেন ওনাদের বিবরণ একেবারে অবজেক্টিভ। কিন্তু অবজেক্টিভ হলেও তিনিও সেই নাটকের অংশ ছিলেন। যেমন বারানি এক জায়গায় বলছেন, দুনিয়াদারি এবং দিনদারি কখনো একসাথে যায় না। কাজে দুনিয়াদারি মানে রাজত্ব করে তাকে মিথ্যা কথা বলতে হবে, কিন্তু দিনদারি সাথে সেটা যাবে না। তো বাস্তবে কি হচ্ছে, ভারতে যারা মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছে, সেই তুর্কি ঘোড়সওয়াররা, তারা কিন্তু হিন্দুদের যে বর্ণবাদ ভিত্তিক সমাজ, কাস্ট রিলিজিয়ন সমাজ, সেটিকে তারা ভাঙার চেষ্টা করছেন অনিচ্ছা সত্যি হলো। সুতরাং তাদের কাজটা প্রগতিশীল, যদিও তারা দিনদার নয়, দুনিয়াদারি করছেন, কিন্তু তাদের কাছে সমর্থন করতে হবে। আরো বহু জিনিস নাই, কারণ ইনি তো রাষ্ট্রের ইতিহাস লিখেছেন। তিনি যে চ্যাপ্টারগুলো সাজাইছেন আপনারা দেখবেন অনেক নতুন কাজ করেছেন, কিন্তু দুটো জায়গাতে বড় বড় গ্যাপ আছে। ভারতে মুসলিম শাসন বলতে বলা হয় একদিকে, আপনারা নিজেরাও চিন্তা করে দেখেন, সকলে এটা জানেন, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছেন 711 খ্রিস্টাব্দে। 4 বছরের মধ্যে তাকে উইথড্র করা হবে, তিনি মারা যান 715-এর মধ্যে। তারপরে আমরা দেখি আর কোনো খবর নাই আমাদের প্রচলিত ইতিহাসে। সুলতান মাহমুদ খ্রিস্টীয় 998 সনে ক্ষমতায় আসেন। 1000 সনের থেকে তিনি ভারতে অভিযান শুরু করেন। 1026 পর্যন্ত তিনি এখানে 17 বার অভিযান করেন, সোমনাথ দুর্গ লুট করেন ইত্যাদি বলেন। তার সময়েই আল বিরুনি সাহেব ভারতে এসেছিলেন। তিনি 1030-এর দিকে এই বইটা লেখেন, যেটার ইংরেজি নাম হচ্ছে এখন আল বিরুনিজ ইন্ডিয়া, আর বাংলায় আমরা কিতাবুল হিন্দের অনুবাদ হিসেবে উনি করতে আল বিরুনির ভারত তত্ত্ব। এটার আসল নাম আরো একটা লম্বা, যে ভারতীয় হিন্দুদের চিন্তাধারা সম্পর্কে এই প্রথম বহিরাগত একজন মুসলমানের লেখা বই। এটা হবিবুল্লাহ সাহেব 1974 সনে এটার অনুবাদ প্রকাশ করেন। 12 বছর ধরে অনুবাদ তিনি করেছেন আরবি থেকে। এটা তার অসাধারণ কৃতিত্ব। কিন্তু আমি বলছি, এই যে আল বিরুনি যা দেখেছেন, এটা আমরা ধরে নিচ্ছি অবজেক্টিভ। অনুরূপভাবে আপনার অন্য যারা লিখেছেন ইতিহাসবিদ, তাদের সবগুলোকে আমরা বলতে পারি যে অবজেক্টিভ। এইটা একবার। আবার 1930-এর দশক বা 40-এর দশকে ইংরেজরা কিভাবে ইতিহাসকে দেখছেন, সেটাকে আমরা অবজেক্টিভ ধরতে পারি। কিন্তু দুইটা ছাঁকনির ভিতর দিয়ে যাওয়ার ফলে দুইবার রিফ্লেকশন হয়েছে। এই জিনিসটা সঠিকভাবে ধরতে না পারলে আপনি ইতিহাস মানে মানুষ কি করেছে, কেন করেছে, এটাই হচ্ছে ঐতিহাসিকের জিজ্ঞাস্য। তার উচিত ছিল কিল না, এটা জিজ্ঞাসা নয়। আমি মনে করি এই দৃষ্টিভঙ্গি ভয়ানকভাবে সংকীর্ণ। এবং গত 50 বা 90 বছরে আমরা যা শিখেছি সেটা হচ্ছে কেন করেছে, করা উচিত ছিল কিনা, দুটোই ইতিহাসের ঐতিহাসিকের জিজ্ঞাসা। ভারতীয় দেখবেন, সেটা উদাহরণটা দিলে
দিল্লির যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, উনি যে প্রশ্নগুলি করেছেন সেগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু উত্তর সব দিতে পারেন নাই। যেমন একে একটাকে দাস বংশ বলা হবে কেন। আরেকটা বড় কথা হচ্ছে তারা এসেছে কোথা থেকে? আফগানিস্তানের একটা জায়গা থেকে, যেটা ঘোর নামক একটা জায়গা থেকে, সেই জন্য ঘোরই বলে। আফগানিস্তানে সুলতান মাহমুদ এসেছিল তার 180 বছর আগে, 1190 এর 180 বছর আগে, 190 বছর আগে। তার জায়গাটার নাম ছিল গজনি। আমাদের দেশে অনেক লোক আছে, বিশেষ করে টাঙ্গাইলে গজনবী নাম পাবেন। যারা গজনিতে গেছে তারা গজনবী নাম লেখে, ঘুরতে গেছে ঘড়ি লেখে, এটার নামে। যাদের বাড়ি বেরেলিতে তারা বেরেলবি লেখে, দিল্লির লোক দেহালবি লেখে, আমরা তো এইভাবেই লিখি। তো এই গজনবীরা কি করে পরাজিত হলো ঘুরিদের হাতে? এই দুটো রাজ্য ছিল। এরা আবার তুর্কিস্তান থেকে এসেছে। এখানে সমস্যাগুলির কথা বলছি। আমরা যখন বলি কি টার্কিশ ইনভেশন অফ ইন্ডিয়া, তখন টার্কস বলা হতো, তাদেরকে তুর্ক বলতো হিন্দিতে। এখন পরবর্তীকালে ইংরেজরা এটাকে ক্রমশ মুসলিম বলা শুরু করেছে। আমি বলি যে এটা ইতিহাসের বড় সমস্যা, যেটা হবিবুল্লাহ সাহেব পুরোপুরি মোকাবেলা করেননি। আমাদের এখানে এটা মোকাবেলা করতে হচ্ছে। সমস্যাটা কি আমি বলি আপনাদের, যে ভারতের ইতিহাসকে ইংরেজরা যখন পড়ানো শুরু করলো, যেমন ভিনসেন্ট স্মিথ 1919 সনে অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া বের করলেন প্রথম মহাযুদ্ধের পর। তেনার ভাগ করলেন যেভাবে, ভারতের প্রাচীন যুগটার নাম হলো হিন্দু যুগ। পরে লোকে যেমন সমালোচনা করলো, বলে অশোকা কি হিন্দু? বলে না, তো বৌদ্ধ। তাহলে কি হবে? এটা হিন্দু বৌদ্ধ যুগ, মেনে নিলাম। তারপরেটা হলো মুসলিম যুগ, তারপরেটা হলো ব্রিটিশ যুগ, আবার খ্রিস্টান যুগ নয়। কিছুদিন পরে সমালোচনা যখন আরেকটা এগিয়ে গেল, তখন তারা বললো যে না, ওইটার নাম হবে হিন্দু নয়, এটা ধর্মনিরপেক্ষ হতে হবে। ভারত যখন প্রতিষ্ঠিত হলো, স্বাধীন হলো, তখন নাম হলো এনশিয়েন্ট ইন্ডিয়া। তারপর একটা নাম কি মিডিয়েভাল ইন্ডিয়া, এটা পরেরটা কি মডার্ন ইন্ডিয়া। এই ভাগটা এখন ডিপার্টমেন্টগুলো তৈরি হলো। এইভাবে কিন্তু পড়ানো হয় ইতিহাস বিভাগে। বিলেতেও এরকম হলো, ভারতেও এরকম হলো, মোটামুটি পাকিস্তানের কাছাকাছি এটা হলো। যদি ওই ভাগটা রয়ে গেল, একটা হলো জেনারেল হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি পড়ছে জেনারেল হিস্ট্রিতে, আবার ওইটা পড়ছে ইসলামিক হিস্ট্রি, একটা হিস্ট্রি হলো। এটা অনেক মানে আপনি দেখবেন যে এলোমেলো অবস্থা। আমি যদি এলোমেলো অবস্থাগুলি যেন জিজ্ঞেস না করি, তাহলে আমাদের চিন্তার সমস্যার কথা এটা আমি বুঝতে পারবো না। তারপরে বিরাট একটা সমস্যা দেখা দিল। সমস্যাটা কি? ভারতের মধ্যযুগ মানে হচ্ছে ভারতের প্রাচীন যুগ ছিল, একই সাথে আরেকটা কথা বললো, স্বর্ণযুগ, সোনালী যুগ, গোল্ডেন এজ। এনশিয়েন্ট ইন্ডিয়া ছিল উন্নতির স্বর্ণ শিখরে, এবং মধ্যযুগ মানে হচ্ছে পতনের যুগ। এই পতনের যুগ মানে মুসলিম যুগ। এখন সেইটাকে মৃতভাবে প্রতিবাদ করেছেন, কি করছেন সেটা না জেনেই প্রতিবাদ করেছেন হবিবুল্লাহ সাহেবেরা। তারা বলছেন যে না না, এটা মুসলিম যুগ, এটা পতনের হবে কেন? তখন জিজ্ঞাসা করা যাবে, এই যে প্রাচীন ভারতের যে বড় যুগ, একটা হলো মৌর্য যুগ, এটা কখন? অশোকেরও আগে, খ্রিস্টের 300-400 বছর আগে হলো মৌর্য যুগ হলো। এরপর একটা যুগের কথা হলো গুপ্ত যুগ, খ্রিস্টের জন্মের 300-400 বছর পরে। মানে ওইদিকে আর এদিকের মধ্যে ব্যবধান 600 বছরের। তো গুপ্ত যুগের অবসানের পর ত্রয়োদশ শতাব্দীতে তুর্কিদের বিজয় পর্যন্ত মাঝখানে তো 900 বছর। এই 900 বছরে কোথায় ফেলবেন আপনি? মধ্যযুগে না প্রাচীন যুগে? আমি যেটা করতেছি এটাকে ইংরেজিতে বলে প্রবলেমেটাইজেশন। আমি সমস্যাটা দেখানোর চেষ্টা করছি যেন আপনারা দেখতে পারেন যে হবিবুল্লাহ সাহেব কি লিখেছেন এবং কি লিখতে পারেননি। দুটোকে আমাদের এখানে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচারই আমার প্রার্থনা এখানে। এখন এইগুলির জন্য হবিবুল্লাহ দায়ী নন, তিনি তো গবেষণা আসলে 1930-এর পর আর করেননি। মানে তার মধ্যে যে সজীব চিন্তা ছিল তার প্রমাণ তিনি বহু বই অনুবাদ করেছেন। যেমন মির্জা সাহেব ইতিসামুদ্দিন আত্মজীবনীমূলক যে বিবরণ, বিলায়েত নামা, সেটা তিনি অনুবাদ করেছেন। এটা পরে আমাদের কায়সার হক সাহেব ইংরেজি অনুবাদ করেছেন। মূলত হবিবুল্লাহ সাহেবের বাংলা অনুবাদেরই ইংরেজি অনুবাদ করেছেন। ওয়ান্ডার্স অফ বিলায়েত নামে বেরিয়েছে আপনাদের ইংরেজি। যে কোনো জিনিস বিলাতি ভাষায় বেরোলে আমাদের ভালো লাগে। এটা ফার্সিতে লিখেছিলেন উনি, সিগারফে বিলায়েত নামা, ওইটারই অনুবাদ হবিবুল্লাহ সাহেব। হবিবুল্লাহ সাহেবের স্ত্রীও পণ্ডিত ছিলেন, লুৎফুন্নেসা মিনু। উনি এক মুঘলকৃত দাসের আত্মকাহিনী অনুবাদ করেছেন, সেটা বোধহয় ইতিহাস পত্রিকায় ছাপা হয়েছিল। তো এরকম হবিবুল্লাহ সাহেব কাজ কখনো বন্ধ করেননি। তিনি 3 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। 1967, 68, 69 এই সময় 71 সনের ক্র্যাকডাউনের সময় তিনি সভাপতি কিন্তু। এবং 71 সনের সেপ্টেম্বর মাসে তাকে চাকরিচ্যুত করায় ইফতিখার খানের সরকার। এবং তখন তিনি বিলেতে একটা ফেলোশিপ পেয়েছিলেন, যাননি, যেহেতু বিশ্ববিদ্যালয়ে তাকে অনুমতি দেয়নি। তিনি আবেদন করেছিলেন মাস আমি বিলেত যাব, ফেলোশিপ পেয়েছি।
তাকে জুলাই মাসের দিকে প্রত্যাখ্যান করে চিঠিতে গভর্নমেন্ট যে যেতে পারবেন না। তারপরে সেপ্টেম্বরের 1 তারিখে তাকে চাকরিচ্যুত করা হয়, তখন তিনি পরিবার নিয়ে বিলেত চলে যেতে পেরেছিলেন। এটা হচ্ছে তার জীবনের আরেকটা অংশ। তো বিলেত থেকে গিয়ে তিনি জীবনের শেষে তিনি কোনদিন কলকাতায় ফিরে যাননি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম এবং রতনলাল চক্রবর্তী ঠাকুর জিজ্ঞাসা করতে চাই, উনি 71 সনে কলকাতা যাননি। এবং আমরা উনি যে দেশপ্রেমিক ছিলেন সেটা বলবার জন্য বলি, তিনি বিলেতে গিয়ে আবু সাইদ চৌধুরীর সাথে দেখা করেন এবং বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে সংগঠন। কথাগুলি মিথ্যা নয়, কিন্তু কথার মধ্যে গ্যাপগুলি দেখাচ্ছি আমি। কলকাতায় কখনো তিনি যাননি এবং যেতে চাননি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্ধমান থেকে এসেছিলেন যখন সাম্প্রতিক দাঙ্গার আগুন মানে দাও দাও, তিনি ভয় পেয়ে এসেছিলেন। এইটুকু এরা লুকাতে চায়। আমি জানি ইতিহাসে কোনো কিছু লুকানো যাবে না। এবং তারা দেখা যায় যে না, সৈয়দ মুস্তফা আলী, কাজী আব্দুল উদুদ, এরা কখনো ভারত ছেড়ে এখানে আসেন না, যেটা পাকিস্তান চাননি। কিন্তু হবিবুল্লাহ সাহেব পাকিস্তান চাননি, কিন্তু যখন পাকিস্তান হয়ে গেল তিনি পূর্ব পাকিস্তানে আসলেন। এটা অনেকের কাছে অস্বস্তিকর। আমার মনে হয় ইতিহাসের স্বস্তি অস্বস্তির ব্যাপার নয়। তিনি তার আশাটা উচিত হয়েছে কিনা এই প্রশ্ন হচ্ছে, কলকাতায় থাকলে তিনি কি করতে পারতেন এবং ঢাকায় এসে তিনি কি করেছেন। তার প্রতি হতে পারে, কিন্তু ঢাকায় আমাদের উপকার হয়েছে, এটা আমরা বলবো। যেটা আমরা তার ছাত্র অথবা তার প্রছাত্র, ছাত্রের নাতি ছাত্র, আমরা তার লেখা পড়ে উপকৃত হয়েছি। এবং এখন তার লেখা পড়ে বুঝতে পারছি যে তিনি আরো অন্যান্য ভাষাও শিখেছিলেন। তার উচ্চাভিলাষ ছিল, তিনি জার্মান শিখেছিলেন এবং রুশ ভাষাও শিখেছিলেন। তিনি জার্মান থেকে কিছু কিছু হাইনরিশ হাইনের কবিতা অনুবাদ করেছিলেন, নিজেও কবিতা লিখতেন। কবিতার দোষ আমার একার না, তারও ছিল। যা হোক, আমার সেই কবিতাটাকে পেয়েছেন স্যার? আচ্ছা, তাহলে আমি একটা আমার কবিতা পড়ে আপনাদের শোনাই তাহলে। এটা হলে আমি লিখেছিলাম 1978 সনে। হ্যাঁ, হাতে গেলে হবে। আচ্ছা।